ইন্ট্রোডিউস করালে। আরিশার বাবা, তাই না? আমি তোমার কাছে শুধুই তোমার স্টুডেন্টের বাবা হই। অনিমা ধ্রুবর পিছে যেয়ে ওর পিঠে ধরে ওকে ধাক্কা দিতে দিতে এগোলো। বের হন তো আপনি আগে, আপনার ফাইজলামি আমি দেখছি, দাঁড়ান। বাসায় পৌঁছে ওরা দেখলো আরিশা উঠে গেছে। নার্গিসকে অনিমা জিজ্ঞেস করাতে জানতে পারলো যে আরিশার বিকালে নাস্তা খাওয়ানো হয়ে গেছে, তার সাথে ক্রানবেরি জুসও 1 গ্লাস খেয়েছেও। ধ্রুবর তারা দেওয়াতে নার্গিস আরিশাকে রেডি করাতে নিয়ে গেল। অনিমাও ওপরে উঠলো নিজেকে তৈরি করতে। 40 মিনিট পর রেডি হয়ে রুম থেকে বের হলো ধ্রুব। ক্যাশুয়াল ব্লেজার পরেছে, সাথে জিন্স আর কালো স্নিকার্স, হাতে জি-শকের বড় ডায়ালের ঘড়িটা ভালো মানিয়েছে। এসেই শাওয়ার নিয়ে চুলগুলো ব্লো ড্রাই করে ফেলেছে বলে খুব ফ্রেশ লাগছে ওকে। নিচে আরিশার আওয়াজ পেয়ে বুঝলো আরিশাও রেডি। অর্ণিমা কি রেডি হয়ে গেছে? আরিশার রুমে দরজা বন্ধ দেখে টোকা দিল ধ্রুব। ভেতর থেকে আওয়াজ দিল অর্ণিমা। কে? আমি। ও দাঁড়ান। দরজা খুলে দিল অনিমা। দরজা থেকে সরে যাই কি যেন খোঁজে ব্যস্ত হয়ে গেল। তাই ধ্রুবর দিকে তাকাতে মন চাইল না, না হলে দেখতে পেত ধ্রুব কিভাবে থমকে দাঁড়িয়ে গেছে দরজার সামনে। অনিমা যে শাড়ি পরবে এটা ধ্রুবর কল্পনাতেও ছিল না। হালকা লেমন কালারের মাঝে শিফনের একটা শাড়ি পরেছ, চুলগুলো বেঁধে একটা লোবানের মতন করেছে, সামনে দিয়ে কয়েকটা চুল পড়ে আছে মুখের উপর। মুখের মেকআপটা হালকা রেখেছে, চোখে কাজল পড়েছে গাঢ় করে, ঠোঁট মিষ্টি রং দিয়ে এঁকেছে, গালেও কিছু একটা মিষ্টি রঙের আভা আছে। ছোট একটা কানের দুল আর 2 হাতে স্টোনের চিকন 4টা চুড়ি ওর শ্বাসটাকে পুরো করেছে। অনিমার হঠাৎ খেয়াল পড়ল ধ্রুবর কথা। পাশ ফিরে তাকাতে দেখলো ধ্রুব দরজাতেই দাঁড়িয়ে আছে। ওর কাছে গেল অনিমা। আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি? আজ পার্টিতে না যাই? ভ্রুকোচ গেল অনিমা। কেন যাবো না কেন? গেলে তোমাকে সবাই দেখে ফেলবে, আর দেখলে আমার ঝামেলা হয়ে যাবে। মানে? মানে এত সুন্দর লাগছে তোমাকে, যদি ওখানে কেউ তোমার প্রেমে পড়ে যায়। নো ওয়ে, আই কান্ট টেক দিস রিস্ক। হো হো করে হেসে দিল অনিমা। ধ্রুবর চেহারা গম্ভীরই থাকলো। আই এম সিরিয়াস। অনিমা, হাসছো কেন? আমাকে এত সুন্দর লাগছে? অনিমার মায়াবী কণ্ঠের এই জিজ্ঞাসায় দুষ্টুমি থামালেও ধ্রুব হুট করে এক হাত দিয়ে অনিমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে সরু চোখে ভালো করে দেখতে লাগলো ওকে। সবকিছু পারফেক্ট আছে, শুধু একটা জিনিস ছাড়া। অপলক চেয়ে সম্মোহনী সুর শুধালো অনিমা। কি? 1 মিনিট। নিজের আরেক হাত পেছনে দিয়ে অনিমার চুলের খোপাটা খুলে দিল। সাথে সাথে সব চুল অনিমার কোমর পর্যন্ত মেলে পড়ল। লজ্জায় লাল হয়ে যাওয়া অনিমার চোখ ওঠানোর সাহস হচ্ছিল না তখন। কোমর ছেড়ে ওর হাতটা ধরেই রুমে ঝুঁকলো ধ্রুব। আয়নার সামনে নিয়ে আসলো ওকে। নিজের সামনে দাঁড় করিয়ে অনিমার কাঁধে হাত রেখে মুগ্ধতার সাথে বলল, এবার দেখো আমার অনিমাকে কত সুন্দর লাগছে। মিষ্টি হেসে দিল অনিমা। ধ্রুব সে হাসির স্বাদ ধরল। মুহূর্তেই আবার বাস্তবে ফিরল দুজনে। তুমি পুরা তৈরি? যদি হয়ে যেয়ে থাকো তাহলে চলো। আমি রেডি কিন্তু। অনিমার এদিক ওদিক চোখ যাওয়াতে ওকে প্রশ্ন করলো ধ্রুব। কিছু খুঁজছো নাকি? হ্যাঁ, আমি সেদিন নুপুর জোড়া খুলে রাখলাম না, ওটা আজ পড়তে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় আমি আজকে ভুল করে আমার রুমে ওটা রেখে এসেছি। এখানে অনেক খুঁজলাম, পেলাম না। ও থাক, যেহেতু এখন পাচ্ছ না তাহলে বাদ দাও। ঠিক আছে, চলেন বের হই, আমি রেডি। নিচে নেমে আরিশাকে নিয়ে নিল ওরা। পার্টিতে আরিশার সাথে সর্বক্ষণ থাকার জন্য রিনাকেও নিয়ে নেওয়া হলো। গাড়ি খান প্যালেস ছেড়ে যাওয়ার পর ড্রয়িং রুমে দাঁড়িয়ে আনমনে হাসছিল নার্গিস। আফসার ভেতরে ঢুকে ওর কাছে আসলো। কি ব্যাপার মিস নার্গিস, এই মিষ্টি হাসির কারণ কি? আফসারের দিকে না তাকিয়েই বলল নার্গিস। আফসার ভাই, ধ্রুব স্যার আর অর্ণিমা মিসকে একসাথে কি সুন্দর লাগছিল, তাই না? মনে হচ্ছিল যেন একটা জুটি তারা। আর তাদের মাঝে আমার আরিশা মামনিকে দেখে মনে হচ্ছিল সম্পূর্ণ একটা পরিবার। হঠাৎ বড় স্যার আর ম্যাডামের কথা মনে পড়ে গেল। আসলেই নার্গিস, অর্মিনা মিস আসার পর থেকেই আরিশা বেবির জীবনে অনেক পার্থক্য আসছে। এখন অনেক কিছুই রুটিনের মাঝে পড়ে গেছে। আর তার সাথে এখন দেখি ধ্রুব স্যারও খুব হাসি খুশিতে থাকেন। গত 2.5 বছরে যা এই বাসা থেকে হারিয়ে গিয়েছিল, সে হাস্যোজ্জ্বল পরিবেশ আবার ফিরে আসতে শুরু করেছে। আমি এতে অনেক খুশি। সাজিয়া নিজের খাটে শুয়ে মোবাইল স্ক্রল করছে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে ঢুকেছে সে। ওদের প্রোফাইল ঘেটে একে একে ধ্রুবর সব ছবি বের করেছে। খুব বেশি নেই, তবে যা আছে তার দিকেই তাকিয়ে আছে ও। জুম করে করে দেখছে এক একটা ছবি। ফর আর বিজনেস ম্যাগনেট হি ইজ অফলি হ্যান্ডসাম, ফিটও আছে আবার। এরকম একজন এখনো ব্যাচেলর কিভাবে আছে?
I want is your story, Mr. Dhruvo. I want to know. সাজিয়া, ধ করে উঠল সাজিয়ার বুক। পেছনে ফিরে দেখলো ওর ভাবি রুমে এসেছে। হ্যাঁ ভাবি, বলো। নাস্তা দিয়েছি, আসো খেতে। আসছি, তুমি যাও। বিথি বের হয়ে ডাইনিং হলে আসলো, যেখানে শিহাব বসে নাস্তা করছে। বিথি বসতেই বলল শিহাব, আজ একটা কাজ করতে যাচ্ছি আমি, বুঝেছো বিথি? কি? রাহেলা খানের সাথে কথা বলবো আজকে সাজিয়ার ব্যাপারে। ওনার ছেলের সাথে বিয়ে হলে বেশ ভালো হবে কিন্তু। নিজের স্বামীর কথা কেমন যেন ঠেকলো বিথির। আচ্ছা, সেই দিন থেকে দেখছি একদম উঠে পড়ে লেগেছো তুমি এই ব্যাপারে। এমন কি পেয়েছো ছেলেটার মাঝে তুমি বলো তো? আরে কি বললা এটা? কি পেলাম মানে? কি নাই তা বলো। ব্যাংক ব্যালেন্সে ভরপুর ধ্রুব, খান গ্রুপের একমাত্র অংশীদারও। বুঝো এর মানে কি? টাকার বিছানায় ঘুমাবে আমার বোন, জাঁকজমক পৃথিবী হয়ে উঠবে ওর। আর তার সাথে আমাদেরও অনেক লাভ আছে। স্ত্রীর একমাত্র বড় ভাইকে কি ফেলে দিতে পারবে তারা? মালামাল হয়ে যাবো আমরা, বুঝেছো বিথি? টাকা, পজিশন, রেসপেক্ট যা এত বছরে আমি কামাতে পারিনি, তা সব হেঁটে হেঁটে আমার হাতে আসবে। রাগ ধরে গেল বিথির। তোমার কি মাথা ঠিক আছে? কি সব বলছো এগুলো? তুমি কি নিজের লাভের জন্য তোমার বোনকে বিয়ে দিচ্ছ? আর কে বলেছে উনি সব কিছুর একা অংশীদার? সেদিন পার্টিতে শুনলাম তো ওনার মৃত বড় ভাই নাকি একটা 7-8 বছরের মেয়ে আছে, সেই মেয়েকে নিজের বানিয়েছে মিস্টার ধ্রুব। এই খবর রাখো। জানি এই ব্যাপারে, তবে এটা নিয়ে এত কিছুর চিন্তা নেই। বাপ মা মোরা এতিম মেয়া, আর কতই বা কি করতে পারবে? ওইসব বাদ দাও। আমি আজকে রাহেলা খানের সাথে সরাসরি কথা বলবো। বেশি দিন এখানে থাকবেন না তিনি। আমি এর মাঝেই কথা পাকাপাকি করে ফেলতে চাই। সকাল 11টা নাগাদ মিন্টু সাহেবের বাসার দোরগোড়ায় এসে দাঁড়ালো শিহাব। আসার কথা আগেই ফোন দিয়ে বলেছে। কলিং বেল টিপতেই বাসার ভেতরে নিয়ে আসা হলো ওকে। ড্রয়িং রুমে পাওয়া গেল রাহেলা খান আর মিন্টু সাহেবকে। ওদের একসাথে দেখে খুশি হলো শিহাব। আসসালামু আলাইকুম আন্টি, মিন্টু আঙ্কেল। ওয়ালাইকুম সালাম বাবা, আসো আসো, কেমন আছো? আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? চলছে বাবা ভালোই, বোঝোই তো বিয়ে বাড়িতে কাজের চাপ তো থাকেই। জি জি আন্টি, তা আমার করার মতন যদি কোনো কাজ থাকে বলেন, আমি করে দেই। ছি ছি, কি বলো এসব বাবা? কিচ্ছু করা লাগবে না তোমার। তোমাদের সাথে দেখা হয়ে গেছে, আমার এটাই ভালো লাগছে। ভাবি চলে যাওয়া শুনে আসলেই খুব খারাপ লাগছে আমার। ওনার সাথে দেখা করতে পারলে খুব খুশি হতাম আমি। হালকা একটা হাসি দিল শিহাব। প্রসঙ্গ পাল্টে আসল কথায় আসলো। আমাদের পরিবারেও তো কম ঝড় যায়নি আন্টি। রুদ্র আর ওনার ওয়াইফের মৃত্যুর কথা আসলেই জানতামই না। ছোটবেলায় রুদ্রর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। ওই ওই দুনিয়াতেই নেই, মানতেই কষ্ট হচ্ছে আমার। আর ধ্রুব, ওকে তো কত ছোট দেখেছিলাম আমি, এখন তো পুরো দস্তর বিজনেসম্যান হয়ে গেছে শুনলাম। কেমন আছে ও আন্টি? দীর্ঘশ্বাস ফেলেন রাহেলা বেগম। এমনিতে তো ভালোই আছে ও বাবা, কিন্তু রুদ্র চলে যাওয়ার পর একদম বদলে গেছে আমার এই ছেলেটা। আগের ধ্রুব আর নেই, এখন একদম একা হয়ে গেছে ও। ধ্রুবর বিয়ে দিয়ে দিচ্ছেন না কেন আন্টি? আমার কথার মনে হচ্ছে পাশে একজন সঙ্গী থাকলে মানুষের অনেক কষ্টই কমে যায়। ধ্রুবর তাহলে আর একা লাগতো না। হ্যাঁ, ওর বিয়ের জন্যই ব্যস্ত হয়ে আছি আমি। তবে আমাদের যেমন মেয়ে দরকার সেরকম আসলে পাচ্ছি না। তুমি মনে হয় শুনেছ, রুদ্রের একটা মেয়ে হয়েছিল, আমার নাতনি আরিশা। রুদ্র আর মিথিলা চলে যাওয়ার পর থেকে বাবুর পুরা দায়িত্বই ধ্রুব নিয়ে ফেলেছে। নিজের সন্তানের মতো আদর করে ওকে। আরিশাকে এখন সবাই ধ্রুবর মেয়ে হিসেবেই চেনে। আমার আর ধ্রুবর দুজনের জন্যই আরিশা ফার্স্ট প্রায়োরিটি। তাই আমরা এমন মেয়ে চাচ্ছি যে ধ্রুবর স্ত্রী হয়েও সাথে সাথে আরিশার মা হয়েও আমাদের বাড়িতে পা রাখবে। শুধু নামে মা নয়, একজন মায়ের সম্পূর্ণ মমতা দিয়েই আগলে রাখতে হবে আরিশাকে। জানি অন্যের বাচ্চাকে নিজের মেনে নেওয়া সহজ না, তারপরেও আমাদের আরিশার জন্য এভাবে চিন্তা করতেই হচ্ছে বাবা। অবাক হওয়ার ভান করলো শিহাব। কি বলেন আন্টি? এটা কষ্টের হবে কেন কোনো মেয়ের জন্য? ধ্রুব যদি আরিশার চাচা হয়ে ওকে নিজের মেয়ে বানাতে পারে, তাহলে ওর বিয়ে করা স্ত্রী কেন আরিশার মা হতে পারবে না? রাহেলা বেগমের মুখের সাথে সাথে উজ্জ্বল হয়ে উঠল। শিহাবও বুঝল তুই ঠিক জায়গায় মেরেছে, মারতে পেরেছে সে। নিজের অভিনয় নিজেকেই বাহবা জানালো। রাস্তা খুলে গেছে, এখন শুধু সামনে আগানো, আর কোনো বাধা নেই।
ধ্রুব একটা কনভেনশন হলের সামনে এসে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে আরিশা রিনার সাথে সামনে হাঁটতে থাকলো ধ্রুব, আর অনিমা পিছে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো অনিমা, যার বার্থডে পার্টি তারা কি আমাদের আত্মীয়? তারা কি আপনাদের আত্মীয়? না, রামিসার বাবা হাসিব আর মা জিনাত দুজনেই আমার বন্ধু। জিনাত, হাসিব, মিথিলা মানে আরিশার মা আর আমি ইউনিভার্সিটি ফ্রেন্ডস। ডিপার্টমেন্টে আমাদের অনেক বড় একটা গ্রুপ ছিল। আমরা এখনো একে অপরের টাচে আছি। আজ সবারই আসার কথা এখানে। হঠাৎ থমকে গেল অনিমা, হোঁচট খেয়ে দাঁড়িয়ে গেল। এটা আপনার বন্ধুদের পার্টি? আগে বলেননি কেন? বললে তুমি এভাবে রিয়্যাক্ট করতা, এর জন্য। কিন্তু আপনার বন্ধুদের মাঝে আমি কি করব? হঠাৎ অনিমার হাত ধরে ওকে থামিয়ে দিল ধ্রুব। আমি আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করাতে চাই। অনিমা লজ্জা পেয়ে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। এরই মাঝে হলে প্রবেশ করলো ওরা। আরিশা ঢোকা মাত্রই হলের একপাশে বানানো বড় প্লেজনে রিনাকে নিয়ে খেলতে চলে গেল। ধ্রুব এদিক ওদিক ওর বন্ধুদেরকে খুঁজছিল, যখন আবার ওকে প্রশ্ন করলো অনিমা। ওর প্রশ্নে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আপনি কি বলে আমাকে পরিচয় করাবেন? কেন, গার্লফ্রেন্ড? সিরিয়াসলি ধ্রুব, আবার ফাজলামো শুরু হয়েছে আপনার? এবার হোঁচট খাওয়ার পালা ধ্রুবর। তুমি কি আমার নাম ধরে আমাকে ডাকলে অর্ণিমা? ওয়াও, এই প্রথম তোমার মুখে আমার নাম শুনলাম। দেখেছো তুমিও আমাকে? উফ, আপনার এই দুষ্টুমি নিয়ে যে কি করি আমি। অনিমার উৎকণ্ঠায় আর লজ্জায় ধ্রুব হো হো করে হেসে ফেলল। ওর ধরা হাতটার উপর নিজের আরেকটা হাত রেখে আশ্বস্ত করলো অনিমাকে। তুমি কনসেন্ট না দেয়া পর্যন্ত আমি আমাদের ব্যাপারে কাউকেই কিছু বলবো না। এখানে সবার সামনে আমার ফ্রেন্ড হিসেবেই পরিচয় দিব তোমার। মিষ্টি একটা হাসি দিল অনিমা। ধ্রুব ওর দিকে একই হাসি ফিরিয়ে দিল, তবে পরক্ষণে আবার দুষ্টুমির মোড়ে চলে আসলো। মুখটাকে সামনে রেখে ঘাড়কাত করে অনিমার কানের কাছে এসে বলল, তবে আমার কথা ওরা কতটুকু বিশ্বাস করবে এটার গ্যারেন্টি আমি নিতে পারবো না। কপট রাগ নিয়ে তাকালো অনিমা। আপনি একটা হোপলেস মানুষ। এরই মাঝে ধ্রুবর বন্ধুদের সাথে একে একে দেখা হলো ওদের, এবং ধ্রুবর কথায় সত্য প্রমাণিত হলো। যদিও মুখে কেউ কিছুই বলল না, তবে ওদের চাহনি আর হাসি বুঝিয়ে দিচ্ছিল যে ধ্রুবর আর অনিমার মাঝের বন্ধুত্বর সম্পর্ক ওদের মোটেও বিশ্বাস হয়নি। বেশ রাত পর্যন্ত চলল প্রোগ্রাম। বড়রা এবং বাচ্চারা উভয় পক্ষই বেশ মজা পেল এই অনুষ্ঠানে। অনেকদিন পরে আরিশা এতগুলো বাচ্চার সাথে খেলেছিল, তাই ওকে বের করে নিয়ে আসাটাই ছিল এক প্রকার চ্যালেঞ্জের মতন। তবে আগামী দিনের স্কুলের কথা বলে আনে গেল ওকে। পার্টি থেকে বের হতে হতেই রাত 11টা বেজে গেল ওদের। বাসে পৌঁছে ধ্রুব আর অনিমা দেখতে পেল আরিশা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ধ্রুব আরিশাকে কোলে করে নিয়ে উপরে উঠে গেল। অনিমা সাহায্যেই শুয়ে দিল খাটে। আজকে এত খেলেছে বাবু যে টায়ার্ড হয়ে পড়েছে। অনিমা বলল, আসলেই বাবু খুব মজা পেয়েছে। আসলে এত বাচ্চাদের সাথে খেলার স্কোপ পায় না ও। কে নিয়ে যাবে ওকে পার্কে? মায়ের শরীর খারাপ, আর আমি তো কাজের চাপে পুরোই নোয়ানো। অন্য কারো হাতে দিই না, অন্য কারো হাতে দিতে চাইও না। বাবুকে সময় খুব কম দেয়া হয় আসলে। অনিমা খেয়াল করলো আবার ধ্রুবর একটু মন খারাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। আচ্ছা, বাবু কি এভাবেই কাটাবে সারা রাত? কাপড়টা অ্যাটলিস্ট খুলে ওকে ফ্রেশ করে ঘুমোতে দিলে ভালো হতো না? ভালো বলেছো। আমি নার্গিসকে বলে দিচ্ছি বাবুকে এই অবস্থায় কাপড়টা চেঞ্জ করিয়ে দিক। ধ্রুব নার্গিসকে ডেকে আরিশাকে ঘুমের মাঝে ফ্রেশ করিয়ে দিতে বলল। ততক্ষণ ধ্রুব রুমে এসে বসলো অনিমা। ধ্রুবকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হতে চলে গেল। রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ও। আগে এই রুমে এসে ঘুমালেও সেদিন কোনো কিছু খেয়াল করেনি ও। তবে আজকে অনেক কিছু দেখতে পেল, যেমন ধ্রুবর ছোটবেলার কিছু ছবি দেয়ালে ঝোলানো। সেগুলো দেখতে অনিমার এতই ভালো লাগছিল যে খেয়ালই করলো না কখন ধ্রুব এসে পেছনে দাঁড়িয়েছে। আমি ছোটবেলায় কত হ্যান্ডসাম ছিলাম দেখেছো? আটকে উঠল অনিমা, রেগে ধ্রুবর দিকে ঘুরে দাঁড়ালো। আপনি একজন পিওর নার্সিস্ট, বুঝছেন? নিজের প্রশংসা নিজেই করতে থাকেন। ওর কথাই হাসল ধ্রুব। কি করবো বলো, তুমি তো আর আমার প্রশংসা করো না, তাই নিজেরটা নিজেই করতে হয়। চোখে হাসি আর রাগের মিশ্রণ রেখে বলল অনিমা, আপনাকে এভাবে দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে আপনি একজন বিজনেস টাইকুন। এটাই তো সবাই ডাকে আপনাকে, তাই না? আজ আপনার ফ্রেন্ডসদের থেকে শুনেছিলাম। আসলেই সব কিছু সামলে কিভাবে এত দুষ্টুমি করতে পারেন আপনি? অনিমা আরেকটা মজার উত্তরের অপেক্ষায় ছিল, তবে ওকে অবাক করে দিয়ে হঠাৎই চেহারা মলিন হয়ে গেল ধ্রুবর। আমার বিজনেস টাইকুন হওয়ার না কোনোদিন শখ ছিল আর না চান্স অনিমা। এগুলো ছিল ভাইয়ার ডিপার্টমেন্ট। বাবা বেঁচে থাকতে ভাইয়াকেই নিজ হাতে সব শিখিয়ে দিয়েছিলেন। আমার এই পজিশনে বসার কোনো কারণই ছিল না।
আমি তো ছোটবেলা থেকেই ছিলাম দুষ্ট। আমাকে কখনোই এইসব বিজনেস রিলেটেড জিনিসে বাবা অথবা বড় ভাইয়া প্রেশার দেননি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, যাদের এই পরিশনে থাকার কথা তারা দুজনেই কোথায় যেন চলে গেলেন। আমি যার এগুলোর সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, তারই আজ সবকিছু সামলাতে হচ্ছে একা হাতে। বাইরের দুনিয়ার কাছে ধ্রুব থেকে মেহরাব খান কখন হয়ে গেলাম নিজেও জানি না অনিমা। অনেকে আমাকে বিজনেস টাইকুন ডাকে, আমাকে অনেক উঁচুতে তুলে দেয়, তবে কেউ বোঝে না যে সেই জায়গাটায় আমি কতটা একা। কেউ আমার ভেতরের কষ্টটা জানে না। ধ্রুবর কথাগুলো শুনতে গিয়ে কখন যে অনিমার চোখে পানি জমলো নিজেও বুঝলো না। হুট করে জড়িয়ে ধরলো ধ্রুবকে, ওর বুকে মাথা রেখে বলল, আপনি একা নেই ধ্রুব, আমি আছি আপনার সাথে। আপনার অনিমা আছে আপনার সাথে। ধ্রুব বেঁধে নিল অনিমাকে নিজের মাঝে, ওর মাথায় নিজের থুতনি রাখলো। তুমি আমার সাথে সারা জীবন থাকবা অনিমা? জোরে জোরে মাথা নেড়ে নিজের সম্মতি জানালো অনিমাকে। ধ্রুব খুশিতে ওকে দেখার জন্য নিজের বুক থেকে আলাদা করলো। দেখলো মেয়েটার দুটো চোখ দিয়ে পানির ধারা বয়ে চলেছে। সেই পানি নিজের আঙুল দিয়ে অর্ণিমার গাল থেকে মুছে ফেলল ধ্রুব। নিজের গালে রাখা ধ্রুবর সেই হাত ধরে ফেলল অর্ণিমা। লজ্জা ভরা ইতস্তত কণ্ঠে বলল, আপনি চাইলে সবাইকে বলতে পারেন কি? যে আমি আপনার গার্লফ্রেন্ড। এক মুহূর্তের জন্য হাসি মুছে গেল ধ্রুবর মুখ থেকে, তবে সাথে সাথে সেটা আরও বড় হাসিতে পরিণত হয়ে সেই জায়গায় বসে গেল। আর ইউ সিরিয়াস? আবার মাথা জোরে জোরে নেড়ে নিজের সম্মতি জানালো অনিমা। আর এক মুহূর্ত না দেরি করে নিজেকে নিচু করে অনিমার কাঁধে মুখ রেখে ওকে জড়িয়ে ধরল ধ্রুব। হঠাৎ দরজায় নক পড়ায় ঘাবড়ে গেল ধ্রুব আর অনিমা। ছিটকে বের হলো একে অপরের বন্ধন থেকে। ভীষণ বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হলো দুজনের জন্য। এতটাই লজ্জা পেয়েছে দুজন যে কিছুক্ষণ নিজেদের জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কে দরজা খুলতে যাবে তাও নিয়ে পড়ে গেল দ্বিধায় তারা। শেষে অনিমাই পাবড়ালো দরজার দিকে আর ধ্রুব বারান্দায় চলে গেল। দরজা খুলে ওপাশে নার্গিসকে দেখতে পেল অনিমা। মিস, আমি আরিশা মামনিকে ঠিক করে দিয়েছি। হাত মুখ ধোয়াতে পেরেছিলেন? হ্যাঁ, ধোয়ে দিয়েছি। বাবু আবার ঘুমিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে নার্গিস আপা, আপনি যে শুয়ে পড়ুন, আমি দেখছি বাবুকে। নার্গিস চলে গেলে পেছনে ফিরে ধ্রুবকে খুঁজল অনিমা। বারান্দার কাছে এগিয়ে গেল। বাবু ঘুমিয়ে গেছে, আমি যাই তাহলে, ফ্রেশ হয়ে নি। ধ্রুবর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এক মুহূর্ত ও কোনোভাবে অনিমাকে যেতে দিতে চাচ্ছে না, কিন্তু মুখে ফুটে কিছু বলল না। অনিমা একটা সুন্দর হাসি দিয়ে রুম ছেড়ে চলে গেল। আরিশার রুমে ঢুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো অনিমা। প্রথম থেকে ধ্রুবর সামনে গেলে কেমন যেন দম বন্ধ হয়ে যায় ওর। এখন তো লক্ষণটা আরও বেড়েছে। ধ্রুবর সাথে এখন থাকলে মনে হয় ও ছাড়া অনিমার পৃথিবীতে আর কেউ নেই। কেমন যেন চারপাশ থেকে ঘিরে ফেলে ওকে ধ্রুব। সেটাই মনে হয় একটা দমবন্ধ পরিবেশ সৃষ্টি করে। অবাক হলো অনিমা চিন্তা করে যে এত প্রেমের গল্প পড়েছে, শুনেছে, দেখেছে, কোথাও এরকম অনুভূতির কথা তো ও পায়নি। তাহলে ওর সাথে এরকম হচ্ছে কেন? ভালোবাসার সংজ্ঞা কি তাহলে এখনও ওর অজানা? পাশের রুমে ধ্রুবর ভেতর চলছে আরেক রকমের যুদ্ধ। সেইভাবে খাবড়ে গিয়ে মেয়েটাকে নিজের থেকে আলাদা করলাম কেন? কি ভাববে ও আমার ব্যাপারে? ধ্রুব অনিমার সামনে কি তোর মাথা ঘাস কাটতে যায়? নিশ্চয়ই আমাকে কাপুরুষ মনে করবে ও। মনে করবে আমি ভয় পেয়েছি। দূর। অনিমা ফ্রেশ হয়ে খাটে শুয়েছে মাত্র। মাথায় কত যে চিন্তা ভনভন করছে তার হিসাব নেই। লজ্জায় জান যাচ্ছে ওর। এই চিন্তা করে যে ও নিজে থেকে ধ্রুবকে বলেছে ওকে গার্লফ্রেন্ড বলতে। ইয়াল্লা, আমি এরকম নির্লজ্জের মতো কিভাবে বললাম এটা? তবে এটা বলে অনিমার কেন যেন কোনো অপরাধ বোধ হলো না, বরঞ্চ হাসি পেল খুব। ভেতরে হালকা বোধ করলো, তবে তার সাথে কপট রাগ উঠল ধ্রুবর ওপর। কোনো প্রপোজাল ছাড়াই গার্লফ্রেন্ড পেয়ে গেল, কি শান্তি! কোনো কষ্টই করা লাগলো না। সাথে সাথে লজ্জায় মুখ লুকালো অনিমা। হাসি পুরো মুখে ছড়িয়ে গিয়েছে ওর। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ আসলো। ধ্রুবর মেসেজ দেখে ছো মেরে হাতে নিয়ে স্ক্রিন ওপেন করলো। অর্ণিমা, এত মায়া নিজের মাঝে কিভাবে রেখেছো জানি না, তবে আমি যতই তোমাকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আজ আমার কষ্ট শুনে এক নিমিষে আমার কাছে নিজেকে সমর্পণ করলা। অন্য কেউ থাকলে কখনো এটা করতো কিনা আমার জানা নেই, কিন্তু আমি অসম্ভব খুশি যে এটা তুমি। আমি তোমাকে আগেই বলেছি যে তোমাকে প্রপারলি প্রপোজ করে নিজের করব। আমার সেই কথা থেকে কিন্তু আমি মুখ ফিরাইনি, আর ফেরাবো না। I will officially propose to you because you deserve to be treated specially. You are special, Anima. You are very special to me.
অর্ণিমার মেসেজটা পড়ে চোখ কপালে ওঠার জোগাড়, হাসি মনে হলো মুখে আর ধরছে না। কয়েকটা বার মেসেজটা পড়লো, বারবার নতুন অনুভূতি খেলছিল ওর ভেতরে। তারপরে হঠাৎ মনে হলো ওর